Hello, my dear students and viewers. I am Ali Mustafa Bappi, Assistant Teacher English, Bondor Girls School and College, Bondor, Narayanganj. Today I welcome you to my online class. My today's topic is completing sentence. So dear students, let's get started. আমি আমার গত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রোল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আর আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ 10টি নিয়ম নিয়ে। প্রথম যে নিয়মটি আমি তোমাদের জন্য তুলে ধরেছি তা হলো ইট ইজ হাই টাইম। কখনো কখনো ইট ইজ টাইমও লেখা থাকতে পারে, যার অর্থ এখনই সময়। যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে ইট ইজ হাই টাইম উল্লেখ থাকে তাহলে তার পরবর্তী অংশ কমপ্লিট করতে আমরা দুইটা নিয়ম অনুসরণ করতে পারি। প্রথমটি হলো টু প্লাস V1 এবং পরবর্তীটি হলো সাবজেক্ট প্লাস V2। আমরা যদি উদাহরণের দিকে তাকাই, ইট ইজ হাই টাইম টু টেক নেসেসারি স্টেপস, অর্থাৎ এখনই সময় যথাযথ পদক্ষেপ বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখতে পাবে টু এর পর আমি ভার্ব 1 লিখেছি। কি লিখেছি? অর্থাৎ টু থাকলে তার পরবর্তী অংশ অবশ্যই ভার্ব 1 দিয়েই লিখতে হবে। কিন্তু যদি ইট ইজ হাই টাইমের পর টু না থেকে কোনো সাবজেক্ট, দ্যাট মিন্স আই, উই, ইউ ইত্যাদি থেকে থাকে তাহলে ভার্ব 2 দিয়ে শুরু করতে হবে, V2, আর আগেরটিতে ছিল V1। তো ইট ইজ হাই টাইম উই টুক নেসেসারি স্টেপস। দেখো আগের টেক দ্বিতীয় সেন্টেন্সে এসে টুক হয়ে গেল। তাহলে যদি টুক থাকে তাহলে ভার্ব 1 দিয়ে লিখব, আর সাবজেক্ট থাকলে অবশ্যই ভার্ব 2 দিয়ে লিখব। এখন প্রশ্ন করতে পারো যে স্যার যদি শুধু ইট ইজ হাই টাইম দেয়া থাকে তাহলে কি করব? তাহলে আমরা অবশ্যই যে কোনো একটি নিয়ম অনুসরণ করলেই চলবে। অর্থাৎ আমরা চাইলে টু প্লাস ভার্ব 1 দিয়েও লিখতে পারবো, আবার সাবজেক্ট দিয়ে ভার্ব 2 দিয়েও লিখতে পারবো। তারপরে যে নিয়মটা আমি তুলে ধরেছি তা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো, যার অর্থ হচ্ছে যেন। এই নিয়মটিও আমি দুই ভাগে ভাগ করে তুলে ধরেছি। অ্যাজ ইফের প্রথম অংশে যদি V1 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যাজ ইফের পরবর্তী অংশে V2 বা ভার্বের পাস্ট ফর্ম হবে। দ্বিতীয়টিতে অ্যাজ ইফের পূর্বে যদি V2 থাকে তাহলে পরবর্তী অংশে হ্যাড প্লাস V3 হবে। উদাহরণ লক্ষ্য করো, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অ্যাজ ইফের পূর্বে V1 থাকাতে পরবর্তী অংশে আমরা কি লিখেছি? V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। দ্বিতীয় উদাহরণটিতে লক্ষ্য করো, হি স্পোক অ্যাজ ইফ, এখানে স্পিক্স ছিল কিন্তু এই উদাহরণটিতে হি স্পোক অর্থাৎ V2। তাহলে অ্যাজ ইফের পূর্বে যদি V2 থাকে তাহলে পরবর্তী অংশে হ্যাড প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তো এখানে হয়েছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে অ্যাজ ইফের প্রথম অংশে যদি V1 থাকে পরবর্তী অংশে V2 হবে, এখানে নো হয়ে গেছে নিউ, আর স্পোক এখানে V2 থাকাতে পরবর্তী অংশে হবে হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাড নো হয়ে গেছে নোন, V3। আমি যদি তৃতীয় উদাহরণটিতে লক্ষ্য করি, অ্যাকচুয়ালি তৃতীয় নিয়মটি আমার দ্বিতীয় নিয়মটির অনুরূপ। যেমন সিন্সের আগে যদি V1 থাকে তাহলে পরবর্তীতে হবে V2। সিন্সের আগে যদি V2 থাকে তাহলে পরবর্তী অংশে হবে হ্যাড প্লাস V3। উদাহরণ লক্ষ্য করো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্সের আগে এখানে আমরা প্রেজেন্ট টেন্স বা V1 থাকাতে পরবর্তী অংশে আমরা কি লিখেছি? V2। ইট ইজ মেনি
ইয়ার্স সিন্স আই ভিজিটেড ঢাকা। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো, ইট ইজের পরিবর্তে আমরা লিখেছি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে পরবর্তী অংশ হবে হ্যাড প্লাস V3, আই হ্যাড ভিজিটেড ঢাকা। আমি আরেকবার বলবো তোমাদের সুবিধার্থে, সিন্সের প্রথমে যদি V1 থাকে তাহলে পরে V2 হবে, সিন্সের আগে V2 থাকলে পরবর্তী অংশে অবশ্যই হ্যাড প্লাস V3 হবে। যেমনটি এখানে ইজ থাকাতে এখানে ভিজিটেড V2, এই সেন্টেন্সে ওয়াজ থাকাতে পরবর্তী অংশে হ্যাড প্লাস V3। চতুর্থ যে নিয়মটি সেটি হলো লেস্ট নিয়ে। এই নিয়মটি খুবই ইম্পর্ট্যান্ট একটি নিয়ম। আর লেস্ট শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যাতে না অথবা নতুবা, অর্থাৎ এটা সুদেটের নেগেটিভ ফর্ম। সুদেট শব্দের অর্থ হলো যাতে, আর লেস্ট শব্দের অর্থ হলো যাতে না অথবা নতুবা। আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি, লেস্টের পূর্বে যে কোনো টেন্সই থাকুক না কেন, লেস্টের পরে আমরা অবশ্যই সাবজেক্টের পর শুড অথবা মাইট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন হবে। অর্থাৎ লেস্ট থাকলে লেস্টের পরবর্তী অংশে অবশ্যই ভার্বের পূর্বে শুড বা মাইট, আমরা যে কোনো একটি এখান থেকে নিয়ে নেব শুড, তাহলে ভার্ব 1 পূর্বে কি বসবে? শুড। উদাহরণ লক্ষ্য করো, এখানে আমি তোমাদের জন্য 3টি উদাহরণ তুলে ধরেছি। ওয়াক ফাস্ট লেস্ট, যদি লেস্ট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো, এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি, হি ওয়াকড ফাস্ট। এখানে সাবজেক্ট আমাদের হি দেয়া আছে, তাই পরবর্তী অংশে লেটের পরবর্তী অংশেও আমরা সাবজেক্ট হিসেবে হিকেই লিখব, অর্থাৎ সাবজেক্ট যা থাকবে লেস্টের পরে সাবজেক্ট তাই হবে। কিন্তু এখানে মেন যেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তা হলো ভার্ব 1 পূর্বে অবশ্যই কি বসবে? শুড বা মাইট। যেমন হি ওয়াকড ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ক্লাস। আমাদের গঠনের পাশাপাশি অর্থের দিকেও একটু খেয়াল রাখতে হবে, কেননা নিচের উদাহরণটি লক্ষ্য করো, ওয়াক স্লোলি অর্থাৎ ধীরে হাঁটো। লেস্ট নতুবা ইউ শুড স্টাম্বল অর্থাৎ তুমি হোঁচট খাবে। স্টাম্বল হোঁচট খাওয়া। এইখানে যদি আমি লিখতাম যে ধীরে হাঁটো নতুবা ক্লাস মিস করবে, তাহলে অর্থটা আমাদের সামঞ্জস্যপূর্ণ হবে না, তাই আমাদের অর্থের দিকেও একটু খেয়াল রাখতে হবে। পঞ্চম যে নিয়মটি আমি তোমাদের জন্য তুলে ধরেছি তা হলো নো সুনার হেডের নিয়মটি। নো সুনার হেড থাকলে আমরা পরবর্তী অংশ অবশ্যই শুরু করব দেন দিয়ে, বিফোর দিয়েও করা যায়, তবে আমরা একটি মনে রাখবো, নো সুনার হেড থাকলে অবশ্যই কি হবে পরবর্তী অংশে? দেন, THAN। অনেকেই THEN লিখে ভুল করে থাকো, অবশ্যই খেয়াল থাকবে বানানটি, THAN। নো সুনার হেড থাকলে দেন দিয়ে শুরু করব। হার্ডলি হেড যদি থাকে তাহলে হয়েন, স্কার্সলি হেড থাকলেও হয়েন দিয়েই শুরু হবে। উদাহরণ লক্ষ্য করো, নো সুনার হেড উই রিচড দ্য স্টেশন। অর্থাৎ নো সুনার হেড, হার্ডলি হেড, স্কার্সলি হেড এগুলার অর্থগুলা কোনো কিছু যেতে না যেতেই, যেমন তে না তে অর্থাৎ যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, এই জাতীয় অর্থ প্রদান করে। তো নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, স্টেশনে যে পৌঁছতে না পৌঁছতেই, তো নো সুনার হ্যাড দিয়ে শুরু হওয়াতে পরবর্তী অংশ আমরা শুরু করব কি দিয়ে? দেন দিয়ে। দেন দ্য রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হলো। পরবর্তী উদাহরণটিও যদি লক্ষ্য করো, হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন। এখানে হার্ডলি হ্যাড থাকার কারণে অবশ্যই আমরা দেন ব্যবহার করব না, কি ব্যবহার করব? হয়েন। হয়েন দ্য রেন স্টার্টেড। তৃতীয় উদাহরণটিও যদি লক্ষ্য করো, স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন। এখানেও স্কার্সলি হ্যাড থাকার কারণে হয়েন হবে, হয়েন দ্য রেন স্টার্টেড। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার 3টি উদাহরণে আপনি কেন দ্য রেন স্টার্টেড কথাটি তুলে ধরেছেন? এটা খুবই মজার একটি প্রশ্ন এবং উত্তরটি হলো আরও মজার। যেমন এই সেন্টেন্সগুলো ভিন্ন মানে ভেরিয়েন্ট থাকে, যেমন নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, নো সুনার হ্যাড উই রিচড দ্য হসপিটাল, নো সুনার হ্যাড উই রিচড দ্য ব্যাংক। তো
স্টেশনে যেতে না যেতেই ট্রেন ছেড়ে গেল, ব্যাংকে যেতে না যেতেই, অর্থাৎ এক একটার অর্থ এক এক রকম হবে। তো তুমি যদি লিখো যে ব্যাংকে যেতে না যেতেই ট্রেন ছেড়ে গেল, তাহলে তো অর্থ হলো না। সো কি একটি কাজ হতে পারে সবগুলোর জন্য কমন, সেটা হচ্ছে বৃষ্টি হওয়া। সেটা ব্যাংকেও হতে পারে, স্কুলেও হতে পারে, কলেজেও হতে পারে, কোনো স্টেশনেও হতে পারে। তাই এই উদাহরণটি যদি তুমি মুখস্থ করে নাও, তাতেও তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমাদের এখানে নিয়ম মনে রাখার বিষয় হচ্ছে, নো সুনার হেড থাকলে অবশ্যই দেন দিয়ে শুরু করব, হার্ডলি হেড অথবা স্কার্টলি হেড থাকলে অবশ্যই হয়েন দিয়ে শুরু করব। ষষ্ঠ যে নিয়মটি তোমাদের জন্য তুলে ধরেছি তা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার অর্থ হচ্ছে যাতে। তো আমি এখানে তোমাদের জন্য দুটি স্ট্রাকচার তুলে ধরেছি। যদি সো দ্যাটের আগে V1 থাকে, তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস V1 প্লাস এক্সটেনশন হবে। দ্বিতীয় স্ট্রাকচারটি যদি লক্ষ্য করো, সো দ্যাটের পূর্বে যদি V2 থাকে, তাহলে পরবর্তী অংশে অবশ্যই সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন হবে। অর্থাৎ V1 হলে ক্যান অথবা মে, আর V2 হলে কুড অথবা মাইট। আমরা সামর্থ্য অর্থে ক্যান কুড ব্যবহার করব, সম্ভাব্যতা অর্থে মে মাইট ব্যবহার করব। আর উদাহরণের দিকে যদি লক্ষ্য করো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে হি ক্যান সাকসিড ইন লাইফ। এখানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব 1। পরবর্তী উদাহরণটা লক্ষ্য করো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট। এখানে কিন্তু ওয়ার্কস ছিল ভার্ব 1, আর এখানে হচ্ছে ওয়ার্কড V2 থাকাতে আমরা ক্যান লিখবো না, কি লিখবো? কুড লিখবো। হি কুড সাকসিড ইন লাইফ। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো, সো দ্যাটের আগে যদি V1 থাকে, তাহলে আমরা ক্যান বা মে ব্যবহার করব, আর যদি V2 থাকে, তাহলে অবশ্যই কুড বা মাইট ব্যবহার করব। সপ্তম যে নিয়মটি তোমাদের জন্য তুলে ধরেছি তা হলো সো দ্যাট। এখানে আমি দুটি স্ট্রাকচার তুলে ধরেছি। যদি সো দ্যাটের পূর্বে V1 থাকে, তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কান্ট। অ্যাফার্মেটিভ আমরা যদি কিছু লিখি, তাহলে ক্যান দিয়ে লিখবো, নেগেটিভ কিছু লিখলে কান্ট দিয়ে, অর্থাৎ ক্যান নট দিয়ে লিখবো, প্লাস ভার্ব 1। দ্বিতীয় স্ট্রাকচারটিতে আমি তুলে ধরেছি, সো দ্যাটের পূর্বে যদি V2 থাকে, তাহলে পরবর্তী অংশে আমরা সাবজেক্টের পর কুড অথবা কুড নট প্লাস ভার্ব 1 দিয়ে লিখব। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে ইজ হচ্ছে গিয়ে V1, এই জন্য আমরা কি লিখেছি? সো দ্যাট। অ্যাকচুয়ালি ডটের স্থানে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে ভার্ব 1 থাকাতে আমরা ক্যান নট লিখেছি, কিন্তু পরবর্তী উদাহরণে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এখানে ওয়াজ থাকার কারণে আমরা কি লিখেছি? কুড নট ভার্বের পূর্বে। তাহলে আমাদের মনে কি রাখতে হবে? সো দ্যাটের পূর্বে V1 থাকলে আমরা অ্যাফার্মেটিভ কিছু লিখলে ক্যান, নেগেটিভ লিখলে ক্যান নট। আর সো দ্যাট নিয়মটির পূর্বে যদি পাস্ট টেন্স অর্থাৎ V2 থাকে, তাহলে পরবর্তী অংশে ভার্ব 1 এর পূর্বে কুড অথবা কুড নট ব্যবহার করব। তারপরে যে নিয়মটি তা হলো টু। এই নিয়মটি অ্যাকচুয়ালি সো দ্যাটের অ্যাফার্মেটিভ নিয়মটি। তোমরা চেঞ্জিং সেন্টেন্সে দেখে থাকবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে এই টু এর নিয়মটি সো দ্যাট দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। হোয়াট এভার, টু যদি থাকে, তাহলে নিয়মটি কী হবে? স্ট্রাকচারটি আমি তুলে ধরেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস TW2 প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তার পরবর্তী অংশে কি হবে? 2 প্লাস V1 হবে। কি হবে? 2 প্লাস V1। উদাহরণ যদি লক্ষ্য করো, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। মনে রাখবে অবশ্যই, অনেকে মনে করে যে এটার অর্থটা নেগেটিভ। অ্যাকচুয়ালি এটা কখনো কখনো
হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করতে পারে। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে দ্বিতীয় উদাহরণটি তুলে ধরেছি। হি ইজ টু ক্লেভার, সে এতই চালাক, টু রিড মি, এখানে রিড মানে পড়া না, রিড মানে বুঝতে পারা অর্থে বসেছে। তো সে এতই চালাক যে আমাকে বুঝতে পারে। তো এই হাবোধক অথবা নাবোধক অর্থটা ডিপেন্ড করবে এই অ্যাডজেক্টিভের উপর। তো আমরা খেয়াল রাখবো যে TW2 এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার পরবর্তী অংশে 2 প্লাস ভার্ব 1 হবে। TW2 যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রদান করে থাকেও তখনও ঠিক একই 2 প্লাস ভার্ব 1 হবে। তারপরের যে নিয়ম তা হলো দো বা অলদো, একটি কমন নিয়ম, পরীক্ষাতে প্রায় প্রশ্নে আসে, যার অর্থ হচ্ছে যদিও। দোয়ের সাথে যে ক্লোজ বা বাক্যাংশ থাকবে তার পরবর্তী অংশে অবশ্যই বিপরীত অর্থ প্রকাশক ক্লোজ বা বাক্যাংশ দিয়ে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে। উদাহরণ যদি লক্ষ্য করো, দো হি স্টাডিড এ লট, হি ফেলড ইন দ্য এক্সাম। লক্ষ্য করো দোয়ের একটি অংশ আছে যে যদিও সে অনেক পড়াশোনা করেছে, তাহলে কি করা উচিত ছিল? ভালো রেজাল্ট করা উচিত ছিল, কিন্তু না, বিপরীত অর্থ প্রকাশক ক্লোজ ব্যবহার করতে হবে বলে আমি লিখেছি হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছে। লাস্ট বাট নট দি লিস্ট যে নিয়মটি তোমাদের জন্য তুলে ধরেছি তা হলো রিলেটিভ প্রোনাউনের নিয়ম। কখনো কখনো আমরা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখতে পাবো। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি হু, হু ইজ দ্যাট, এগুলো। আমি এখানে তোমাদের জন্য 3টি উদাহরণ তুলে ধরেছি। প্রথমটি হচ্ছে ইট ইজ আই হু, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর হু এর রিলেশন হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে আই। অনেকে ভুল করে থাকো তোমরা যে সাবজেক্ট ইটকে কনসিডার করো, কিন্তু না, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং হু এর অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ হচ্ছে আই। তাহলে পরবর্তী অংশে আই অর্থাৎ এই আইকে সাবজেক্ট কনসিডার করে তার নাম্বার ও পার্সন এবং টেন্স ঠিক রেখে আমাদের ভার্ব দিয়ে কমপ্লিট করতে হবে। ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। দ্বিতীয় উদাহরণটিতে দেখো, ইট ইজ হি, হু এর অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ হচ্ছে হি, এই জন্য এখানে অ্যাম না হয়ে হি এর সাথে হবে ইজ। তাহলে ইট ইজ হি হু ইজ ইউর টিচার। শেষ উদাহরণটি লক্ষ্য করো, ইট ইজ ইউ হু, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইউ এবং পরবর্তীতে ইউকে কনসিডার করে আমাদের ভার্ব লিখতে হবে। ইট ইজ ইউ হু আর মাই স্টুডেন্টস। আজকে আমি তোমাদের যে 10টি নিয়ম তুলে ধরেছি, এই নিয়মগুলা থেকেই মেনলি বোর্ডে প্রশ্ন হয়ে থাকে। সো এই নিয়মগুলো যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।